চাকরি নেই, শিল্প নেই, তাই বাধ্য হয়ে যুবসাথী ক্যাম্পে লম্বা লাইন দিতে হচ্ছে বেকার যুবক যুবতীদের। আর ভাঙড়ে কি ছবি দেখা গেল? ভাঙড়ে যুবসাথী ক্যাম্পে তুলকালাম পরিস্থিতি। অফিসার দেরিতে আসায় যুবসাথী ক্যাম্পে আধিকারিককে ঘিরে বিক্ষোভ। সকাল থেকেই ক্যাম্পে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করে যাচ্ছে বেকার যুবক যুবতীরা, অথচ অফিসার আসছেন না। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পে আসা যুবকরা। ভাঙড়ের যুবসাথীর ক্যাম্পে উত্তেজনা, অফিসারকে ঘিরে বিক্ষোভ। ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর প্রাইমারি স্কুলের ঘটনা। সেখানে যুবসাথী ক্যাম্পে 10টার সময় যে অফিসার আসার কথা, সেই অফিসার এসে পৌঁছায় 11টার সময়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা, যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করবে বলে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়েছিল, প্রায় 11টা পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপরেই কিন্তু সেখানে অফিসার আসে এবং ঘটনাস্থলে তখন স্থানীয় যারা বাসিন্দা ছিল তারা একেবারে ক্ষোভে ফেটে পড়েন এবং সেই অফিসারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পোলেহাট থানার পুলিশ আছে, পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ইতিমধ্যেই সেই এলাকায় ইতিমধ্যেই পুলিশ রয়েছে এখনো পর্যন্ত এবং কোনোরকমভাবে এই যে ঘটনা, সেই ঘটনা আরও যাতে বাড়াবাড়ি না হয় সেদিকেও পুলিশ নজর রাখছে পোলেহাট থানার পুলিশ। যে ক্যাম্প আছে, ক্যাম্পে তো টাইম দেওয়া আছে 10টায়, আমরা এসেছি 9টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন অফিসার এসে ইচ্ছা মতন কাজ করছে, বলছে যে আমাদের রুলস আছে 11টা থেকে, আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে। কি হলো মানে বলছিলাম যে স্যার আপনারা লেট করেছেন, বলছে আমাদের রুল আছে। ওই জন্য সবাই মোটামুটি মানে সবার মাইন্ডে এক থাকে না, ওই জন্য তো কেউ ধাক্কাধাক্কি করলো। তাহলে আমরা মানে ক্ষমা চেয়ে নিছি অফিসারের কাছে, উনি কাজ চালু করেছেন। ইতিমধ্যেই কিন্তু সেই ক্যাম্প আবারও পুনরায় চালু করা হয়েছে, সেই অফিসার ক্যাম্প চালু করেছেন পোলেহাট থানার পুলিশ। একেবারে স্থানীয় যারা বাসিন্দা ছিল তাদেরকে, উত্তেজিত জনতাকে শান্ত করে আবারও সেই ক্যাম্প নতুন করে চালু করা হয়েছে এবং যাতে উত্তেজনা সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখছে। তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন হলো, যে ক্যাম্প 10টা থেকে চালু হওয়ার কথা, সেই ক্যাম্প 11টা, 11:30 থেকে সেই ক্যাম্প চালু করা হচ্ছে এবং ইচ্ছাধী মতন সেই অফিসার তার বাড়ি থেকে আসছেন এবং দীর্ঘক্ষণ যারা সেই লাইনে দাঁড়িয়েছিল, প্রায় 9টা থেকে বা কেউ 8টা থেকে সেই লাইনে দাঁড়িয়েছিল, তাহলে তারা দীর্ঘক্ষণ ধরে সেই লাইনে দাঁড়িয়ে থেকে তাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং অফিসাররা তাদের নিজের মতো করে বাড়ি থেকে তারা ক্যাম্পে আসছেন। এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা, যা ঘিরে কিন্তু স্থানীয় বাসিন্দারা সেখানে একেবারে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং ওই অফিসারকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পোলেহাট থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যে আবারও পুনরায় সেই ক্যাম্প চালু করে সেই ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। ক্যামেরা শামীমের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, ভাঙড়। এ রাজ্যের সবেতেই দুর্নীতি। দেগঙ্গা থেকে অভিযোগ রাস্তা নির্মাণে সেখানে দুর্নীতি হচ্ছে। রাতে রাস্তা নির্মাণ করছে ঠিকাদার আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ। জীবনপুর কলসুর যাওয়ার রাস্তা নিয়ে বিতর্ক, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় জলের পাইপ ফেলে পথ অবরোধ, এরই পাশাপাশি পুকুরে যন্ত্রাংশ ফেলে দিয়েও বিক্ষোভ। গভীর রাতে ঠিকাদার সংস্থা রাস্তা নির্মাণ করছিল আর সেই রাস্তা নির্মাণে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল দেগঙ্গার জীবনপুর এলাকার বাসিন্দারা। বর্তমান যে অবস্থা এছাড়া অনেক ভালো ছিল, এখন যে অবস্থা করেছে, আপনি যদি বাইক চালান, বাইক নিয়ে আপনি ব্রেক করবেন, আপনি পড়ে যাবেন, রাস্তায় কন্ট্রোল করতে পারবেন না। আরে রাস্তাটার অবস্থাটা দেখেন, এই রাস্তাটার কাজ করেছে রাত 12টার পর থেকে সকাল 6টার আগে রাস্তার কাজ কমপ্লিট করেছে। এই যে রাস্তাটা হয়েছে, এটা কি আসলে রাস্তা হয়েছে? আমরা এই রাস্তাটা সঠিকভাবে চাই। অচেতন রাস্তা যদি না, এখানে ডিএম আসুন। 8টা থেকে এসে দেখলাম যে রাস্তায় কিছুই নেই। রাত 12টা থেকে রাস্তাটা ঢালাই হয়েছে, কোনো সাইডে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না, ঠিক মতন পিচ দেয়নি। এখানকার যে নেতা কথা আছে তারাও কেউ এসে রাস্তাটা দেখলো না। আধা ইঞ্চি এখানে রাস্তা ঢালাই হয়েছে, বিভিন্ন জায়গায় এইরকম একই অবস্থা। হ্যাঁ, রাস্তায় তো দুর্নীতি হয়েছে, শিডিউল মেরে আমাদের রাস্তাটা করতে হবে এবং নিয়ম মেনে কাজ হোক। এই ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। তারা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কাল রাত্রে মানে এটা ঢালাই হয়েছে, রাত 12টার পরে, দিনের বেলা ঢালাইটা হয়নি। পরিষ্কার পরিচ্ছন্ন কিছু না। আপনি দেখেন যে ধুলো ছড়ে দিন, তার থেকে পিচ দিয়েছে, দেখেন তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তাহলে আমরা চাই এই রাস্তা দিয়ে জনগণ চলাচল করে, আমরা চাই সঠিক নিয়ম মেনে রাস্তার কাজ হোক। পুনরায় যেখান থেকে কাজ হয়েছে বাগজেলা থেকে জীবনপুর পর্যন্ত আবার পুনরায় কাজ করা যাবে। আর আমরা জনগণ সবাই বলছি, এখানে আমার বিডিও সাহেব বা কন্ট্রাক্টর, আমরা এখানে অবশ্যই চাই
এলাকার বাসিন্দাদের যেটা দাবি, এই রাস্তা সংস্কার ভালোভাবে না হলে আগামী দিনে তারা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে নামবে। দেগঙ্গা থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানে পর পর 3 দিন তাণ্ডব চলেছিল আর সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। বেলডাঙ্গা কাণ্ডে এনআইএ-কে নথি হস্তান্তরে আপত্তি রাজ্যের। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ কেন্দ্র তদন্তকারী সংস্থার। হাইকোর্টে মামলা বিচারাধীন থাকার পরও কিভাবে তথ্য হস্তান্তরের নির্দেশ? মামলায় সওয়াল রাজ্যেরও। 24শে ফেব্রুয়ারি 2টি মামলার যৌথ শুনানির সম্ভাবনা। নিম্ন আদালতের নির্দেশের পরেও এনআইএ-কে সমস্ত তথ্য কাগজপত্র হস্তান্তর করছে না পুলিশ। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ এনআইএ আইনজীবীর স্পষ্ট বক্তব্য, নিম্ন আদালত নির্দেশ দিয়ে দিয়েছে, তারপরেও কোনোভাবে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি সহ তথ্য হস্তান্তর করা হচ্ছে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্টতা জানিয়ে দিয়েছে যে আগামী মঙ্গলবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের এজলাসে এই মামলার শুনানি হবে। এনআইএ যদি তদন্ত হয় বেলডাঙ্গা কাণ্ডে, তাহলে পরে তৃণমূলের নেতাদের নাম চলে আসবে। ভোটের আগে কান ধরে ধরে সব কটাকে ঢোকাবে এনআইএ জেলের ভেতরে। সেই ভয়ে ভোট অবধি আটকানোর চেষ্টা করছে। যেটা হচ্ছে বেলডাঙ্গা, সেটা তো আদালতের নির্দেশে হচ্ছে, উচ্চ আদালতের নির্দেশে হচ্ছে। তাই পাশেই বাংলাদেশ, এবং আমাদের তো এখন আরও সতর্ক হওয়া উচিত। এবং এনআইএ-কে যদি সমর্থন করা না হয়, তাহলে তো রাষ্ট্রদ্রোহিতার সামিল। আসল কথাটা তো বেরিয়ে যাবে, কারা জিহাদিদের দিয়ে এই তাণ্ডব নৃত্য করলো সেটা যাতে সত্যি কথাটা না বেরোয়, সেই কারণেই এই তথ্য ট্রান্সফার করা হচ্ছে। রাজ্য এক কথা বলছে, ওরা এক কথা বলছে, তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে চার্জশিট দিতে পারছে না, সময় নিচ্ছে। এগুলো সবটাই তামাশা চলছে, একটা নাটক। রাজ্যের তরফ থেকে প্রধান বিচারপতিকে একটি চিঠি দেওয়া হয়, আবেদন জানানো হয়, সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই বক্তব্য তুলে ধরা হয় এবং পরবর্তীকালে ফের নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরেকটি আবেদন জানানো হয়, নতুন অ্যাপ্লিকেশন করা হয় রাজ্যের তরফ থেকে। সেই অ্যাপ্লিকেশনও এখনো পেন্ডিং রয়েছে। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা। এবার নজর রাখবো হাওড়ার দিকে, কারণ হাওড়ায় বিজেপির মহিলা নেত্রীকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পতাকা খুলে ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ওই বিজেপি কর্মীর ছেলেও। আর প্রতিবাদে সাকরাইল থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। গতকাল রাতে দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া এলাকায় বিজেপির পতাকা খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং মারধর। বিজেপি মহিলা নেত্রীদেরকে মারধর করে তৃণমূলেরই গুন্ডা বাহিনীরা। ও আগে আমার গায়ে হাত তুলেছে, ঘুষ মেরেছে, আমার ছেলে ছাড়াতে যাচ্ছে। ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। হাড় করেছিলাম, হয়তো ছবিতেও আপনারা দেখতে পাবেন, সেই হাড়টার এখনো হদিস পাচ্ছি না। যদি আগে কি হয়েছে সে জানতে এসেছে, কিন্তু সে পাশে ছিল বলে তাকে অ্যারেস্ট করলেছে, তো কারো গায়ে হাত দিতে আসে না। ইতিমধ্যেই অভিযোগ জানালেও দু তরফেই আটক করে সাকরাইল থানার পুলিশ। তবে দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা বিষয়টাকে যদিও বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ জানালেও অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। বাজারে নিমতলা বাজারে থাকা ঝান্ডাগুলোকে বিজেপির সেগুলোকে ফেলে দিচ্ছে। বাড়িতে এসে আমি আমার মণ্ডল সভাপতিকে জানাই, আমার মা মহিলা হিসেবে এগিয়ে গিয়েছিল এবং মাকে ঘুষি মেরেছে। মাকে বাঁচাতে গিয়ে আমি প্রথমে এগিয়ে গিয়েছিলাম নিজের মাকে বাঁচাতে। তখন দেখলাম যে আমাকে এত জোর ঘুষি মেরেছে এবং পিছন দিক থেকে হয়তো কেউ টেনে দিয়েছে, যার জন্য আমার শোল্ডার এখন বর্তমানে ডিসলোকেট। এরই মধ্যেই শীর্ষ নেতৃত্বরা তারা সাকরাইল থানায় গিয়ে বিক্ষোভ দেখালে অভিযোগ নিতে বাধ্য হয়। তবে ঘটনাস্থলে তৃণমূলের যেভাবে মদ্যপ অবস্থায় মহিলাদের ওপর শ্লীলতাহানি করার চেষ্টা চালালেও এবং তাদেরকে মারধর করলেও কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় না। এই রকমই অভিযোগ এনেছে বিজেপির তরফ থেকে। বিজেপির মহিলা নেত্রী এবং মণ্ডল প্রেসিডেন্টকেও মারধর করা হয়। থানায় কমপ্লেন করেছিলাম, সেখানে পুলিশের কোনো সহযোগিতা পাইনি। আমাদের অত্যাচারিত হয়েছে, তাকে আমরা সর্বদা সাহায্য করব, কারণ এর শেষ দিকে আমরা ছাড়বো। এবং আমাদের সেখানে মন্ডল প্রেসিডেন্ট এসেছিলেন শুধু ব্যাপারটা জানতে, ভিডিও ছিলেন, তাই জন্য আপনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ধরনের কোনো অভিযোগ তো এটা সর্বৈব মিথ্যা। নিজেদের মধ্যে বলাবলি, সেই বলাবলিটাকে উঠতে তারা কি করে আমাদের নামে বলে দিয়ে চলে যায়। আমাদের এত সময় নেই যে আমরা যে কারো পোস্টার ছিনবো বা ব্যানার ছিনবো।
বা তাদের পতাকা ছুঁয়ে নেবো। গোটা বিষয়টাকে খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ। উভয় পক্ষে দুজনকে গ্রেপ্তার করে তাদেরকে হাওড়া আদালতে পাঠানো হয়। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। দক্ষিণবঙ্গের শক্তি বাড়াচ্ছে আরএসএস। মেদিনীপুরে হয়ে গেল আরএসএস এর নতুন কার্যালয়ের উদ্বোধন, আর নয়া ভবনের নাম ঋষি অরবিন্দ ভবন। মেদিনীপুরের শাখার সংখ্যা বেড়েছে 3 গুণ। পশ্চিম মেদিনীপুরে মোট শাখার সংখ্যা 170। নির্বাচনের প্রাক্কালেই মেদিনীপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয়ের উদ্বোধন। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় তৈরি করা হয়েছে নয়া ভবন। একেবারে চতুর্থ তল বিশিষ্ট এই নয়া ভবন, এবং ভবনের নাম দেওয়া হচ্ছে ঋষি অরবিন্দ ভবন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দ্বার ঘট দিয়ে প্রত্যেক জায়গাকে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ঠিক এখান থেকে কিন্তু ভবনে আমি প্রবেশ করছি, এবং এই ভবনে প্রবেশ করার পর এটা যেমন একটি ঘর রয়েছে, পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই একটি রুম করা হয়েছে। এই ভবনের দ্বারোদ্ঘাটন করা হচ্ছে এই মুহূর্তে সেই কাজ চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা সদস্য তারা কিন্তু এখানে এসেছে, এবং তারা বিভিন্ন শাখার থেকে কিন্তু এখানে মানুষজন এসেছে। এবং এই ভবনে যে নয়া ভবন তৈরি করা হয়েছে, এখানে কিন্তু এবার মেদিনীপুর বিভাগের সমস্ত কাজ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ট্রেনিং রয়েছে, বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে, সেগুলো কিন্তু এই নয়া ভবন থেকেই করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক দিনের প্রতীক্ষার ফল সব জেলাতেই, আমাদের প্রান্তের সব জায়গায় ছিল, একমাত্র আমাদের জেলাতে ছিল না। আর আজকে তার আমরা সুদিন আমরা রয়েছি। আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। স্থায়ীভাবে সঙ্গে স্বয়ংসেবকদের মধ্যে একটা হিন্দুত্বের বার্তা কিন্তু সমাজে পৌঁছে গেছে। সেই জন্য এখন মানুষ এই সঙ্গমুখী হতে পারছে, কেন মানুষের রাস্তা কিন্তু আরএসএস এর উপর এসেছে। জনসভার জন্য তৈরি হয়েছে, এখানে মানুষ তৈরি হবে, মানুষের ব্যবহার তৈরি হবে, যার জন্য সবার ক্ষেত্রে ভালোই হবে। সেবামূলক কাজের জন্য তৈরি হয়েছে, তো সেবামূলক কাজ সব ক্ষেত্রেই কাজে লাগবে। কেউ আক্রান্ত হলেও এইটা দরকার হবে, যে কোনো বিষয়ই সব জায়গাতেই লাগবে। এখানে তো ভোটের বিষয় নেই, এখানে ভোট দরকার নেই। আমাদের কাজ সমাজ সেবা, জনসেবা করা, সেই উদ্দেশ্যে আমরা এগাচ্ছি, সেই উদ্দেশ্যে এগিয়ে যাব। মানুষ বুঝতে পারছে ভালো কোনটা খারাপ কোনটা, তাই হয়তো শাখা বৃদ্ধি হচ্ছে। এই নয়া ভবনকে কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত আরএসএস এর যারা সদস্য থেকে কার্যকর্তা প্রত্যেকেই। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। এ রাজ্যে কত কি না হয়, স্বাস্থ্যকেন্দ্রের জমিও দখল হয়ে যায় এ রাজ্যে। মালদার বামনগোলা ব্লকে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে ঘর তৈরির অভিযোগ তৃণমূল নেতা সুভাষ বর্মনের বিরুদ্ধে। টিনের ঘর দিয়ে জায়গা দখল করা হয়ে গেছে, আর প্রতিবাদ করলেই হুমকি তৃণমূল নেতার। প্রশাসনের কাছে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, অভিযোগ অস্বীকার শাসক নেতার। মালদার বামনগোলা থানার পাকুয়া হাট, এবং পিছনে যে বিল্ডিংটা আমরা দেখছেন, এটা হচ্ছে জায়তন সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা হয়নি। বরঞ্চ এখানকার স্থানীয় ক্লাবের সদস্য থেকে যারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন এই যে জায়গাটি রয়েছে, সেই জায়গা নাকি দখল হয়ে যাচ্ছে। এবং এই দখলের পিছনে কে আছে? রুগী কল্যাণ বামনগোলা ব্লকের রুগী কল্যাণ যে সমিতির, তার চেয়ারম্যান এবং তথা তৃণমূলের নেতা সুভাষ বর্মন, তার নামে রীতিমতো অভিযোগ করছেন। শাসক দলের ইন্ধন আছে বলেই আমরা মনে করছি, এবং সে নিজেও হচ্ছে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এটা আমার মনে হয় বিএমএইচ এর সাথে যোগ আছে। প্রায় 1 বিঘার মতো জমি, যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। তবে আমি চাইছি আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি হস্তক্ষেপ করে যেন এই অবৈধ নির্মাণটাকে উচ্ছেদ করেন। ঠিক জায়গার পাশে এই যে দুর্গা মণ্ডপ,
এই মণ্ডপের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তার পাশে যে জায়গাগুলো দেখছে সেই জায়গাতে সম্পূর্ণভাবে দখল করে রয়েছে। একজন রুগী করলেন চেয়ারম্যান যিনি ব্লকে রয়েছেন, তিনি এইভাবে দখল করে রয়েছেন এবং সেখানে প্রশ্ন উঠছে যে রক্ষক সেই ভক্ষকের ভূমিকা পালন করছে। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই। তো হয়তো কোনো সময় একটা স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, কিন্তু মৌখিক বলে কি একদম ইয়ে হয়ে গেল নাকি? কিন্তু ওরা তো কোনো কাগজ দেখাতে পারবে না। ওনারা যদি কাগজ দেখাতে পারে দেখাক, আমি জায়গা ছেড়ে দেবো। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূলের দিকে দিকে শুধু সন্ত্রাসবাদী, গুন্ডাবাদী, রাহাজানি, সবকিছু খালি দখলদারি। রীতিমতো স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এবং ক্লাবের সদস্যরা তারা রীতিমতো সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও সবাইকে লিখিত অভিযোগ করেছেন। জবরদখল যদি বন্ধ না হয়, যদি 6 বেডের যেটা বেডের যে সুস্বাস্থ্য কেন্দ্র চলার কথা সেটা যদি না হয়, তারা আগামী দিনে এখানকার লোকরা সংঘবদ্ধ হয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবে, তেমনটাই জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার বামনগোলার খবর তো আপনাদের দেখালাম, অন্যদিকে মালদার আরও একটা বিষয় কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। মালদায় বাড়ছে মাদক চক্রের রমরমা। কাঁচামাল আসছে জেলায় আর তৈরি হচ্ছে হেরোইন, গাঁজা, ব্রাউন সুগার। জেলা থেকে সেই মাদক ছড়িয়ে পড়ছে গোটা দেশে, এমনকি বিদেশেও। সম্প্রতি 72 কেজি মাদক উদ্ধার হয়, গ্রেপ্তার হয় অন্তত 120 জন, আর তাতেই সামনে আসছে বিস্ফোরক তথ্য। মালদা জেলা জুড়ে গত 2 মাসে 72 কিলো মাদক উদ্ধার হয় এবং এই মাদক উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে 20 জনকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশ। আমরা এখনো পর্যন্ত প্রায় 72 কিলো ব্রাউন সুগার এবং ক্রুড ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি। মোর দেন 120 আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত। এই ঘটনায় এই যে মাদক কারবারের সঙ্গে যে যুব সমাজ যে একের পর এক জড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু রীতিমতো চিন্তার মুখে পড়েছে এই যে মালদা জেলা জুড়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল। স্কুলে স্কুলে যাচ্ছে অ্যাওয়ারনেস করার জন্য, এন্ড ওরা খুবই সতর্ক আছে, খুবই অ্যাক্টিভ আছে। আমাদের বাচ্চাদের সেফটির জন্য আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও আছে। চক্র বহুতই বাড়ছে মালদা জেলায়। মাদক চক্রটা হচ্ছে কি করে? কারোর তো মদতে মাদক চক্রটা হচ্ছে এবং এতে যুব সমাজ আজকে ধ্বংসের মুখে। বেশিরভাগ নাবালক 16-17 বছর বয়সের ছেলেরা আজকে নেশাতে আসক্ত। রাজনৈতিক মহলের ধারণা, বিশেষ করে বিজেপির বক্তব্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানাচ্ছেন যে মাদক কারবারের সঙ্গে যুব সমাজ জড়িত হওয়ার একটাই কারণ যে যেহেতু রাজ্যে কর্মসংস্থান নেই, বাংলায় কর্মসংস্থান নেই, মানুষ তো না খেয়ে থাকতে পারবে না। তাকে তো রোজগারটা করতে হবে, সংসারটা তো চালাতে হবে, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে হবে। তখন এই ধরনের অবৈধ পথ তারা নেয়, সেটাই নিচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মাদক কারবারির সঙ্গে রীতিমতো পুলিশ মাদক কারবার যাতে বন্ধ হয় সেক্ষেত্রে পুলিশের একটা সচেতনতামূলক কর্মসূচি তারা চালাচ্ছেন। পুলিশ যথেষ্ট সজাগ রয়েছেন। বিজেপির একটা অভিযোগ, আমাদের জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে, জেলা পুলিশ সুপার আপ্রাণ চেষ্টা করছে, পুরো টিম নিয়ে ওনার যুব সমাজ তারা ভালোভাবে থাকুক, তারা পড়াশোনার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তারা যুক্ত থাকুক, এটা থেকে যেন বিরত থাকে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বার্তা। মাকে গুলি করে আত্মঘাতী ছেলে, ঘটনায় আসানসোলের কুলটির কলোনি এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন রাজা মুখার্জি। নিজের কাছে থাকা বন্দুক দিয়ে তিনি গুলি করেন মা সন্ধ্যা মুখার্জিকে, এরপর নিজেও আত্মঘাতী হন। কেন মাকে খুন করে আত্মঘাতী ছেলে, তদন্ত শুরু করেছে পুলিশ। এই সেই বাড়ি যেখানে গভীর রাতে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। মায়ের সঙ্গে ছেলের ঝামেলা, আর ছেলের বন্দুক থেকে মাকে গুলি করা হয়। তারপরে ছেলে নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে নিজেও গুলি করে আত্মঘাতী হয়েছে। ঘটনাটি কুলটি থানার এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি রামকৃষ্ণপল্লী। স্থানীয় এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, এই বাড়িতেই থাকতেন মা, বাবা এবং তার সন্তান।
পারিবারিক ঘটনাকে নিয়ে মায়ের সঙ্গে ছেলের ঝামেলা চলছিল কয়েকদিন ধরে। 2-3 দিন আগেও এই ঝামেলার জেরে বাবাকেও মারধর করে ওই ছেলে। তারপরে বাবা কার্যত এই বাড়ি থেকে চলে যায় মেয়ের বাড়িতে। আগুন নিচে ঘরে আগুন জ্বলছিল, ওর মাকে বলছে আমি তো দেখিনি, ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম। তো বন্দুক পেলো কোথা থেকে? বন্দুক গার্ডে ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো। তো গানটা কি ওর নিজস্ব পার্সোনাল না? নিজের। এলাকার মানুষ সেখানে আসে এবং তারপরে পুলিশে খবর দেওয়া হয়, দমকল বাহিনী ঘটনাস্থলে আসে, আগুন নিয়ন্ত্রণে আনে। করুন এই 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 যে ঘটনা, সেই ঘটনায় রীতিমতো স্তব্ধ দেখা যাচ্ছে যে গোটা যে এলাকা, আশেপাশের এলাকা, থমথমে এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্য রয়েছে। দয়াময় মুখার্জি মহাশয়ের ওয়াইফ সন্ধ্যা মুখার্জি ওই আগুনের ঝলসানিতে মৃত্যু হয়েছে এবং তার ছেলেও অসুস্থ ছিল, তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। পরবর্তীকালে তারও নাকি শুনলাম মৃত্যু হয়েছে, গুলি চলেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। ঝাড়গ্রাম শহরের 18 নম্বর ওয়ার্ডের একই রাস্তা দুবার ঢালাই হচ্ছে, আর এতেই প্রশ্ন, উন্নয়নের নামে কি টাকা আত্মসাতের চেষ্টা? সরকারি তহবিলের কোটি কোটি টাকা নিয়ে কি দুর্নীতি? রাজ্যের দিকে দিকে দেখা যাচ্ছে পথশ্রীগুলির হতশ্রী অবস্থা, যন্ত্রণা ভোগ করছে, নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়গ্রাম শহরের 18 নম্বর ওয়ার্ডে। 18 নম্বর ওয়ার্ডের আমি যে চিত্র দেখাচ্ছি, 18 নম্বর ওয়ার্ডে যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা এবড়ো খেবড়ো অবস্থা, রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, এখনো পর্যন্ত রয়েছে কাঁচা রাস্তা। বারবার যে এই যে দেখাবো যে কাঁচা, এখনো পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে এলাকায়। এদিকে দেখা যাচ্ছে নিকাশির কোনো ব্যবস্থা নেই। ঠিক তার বিপরীতেই অন্য চিত্র দেখাবো এই মুহূর্তে আমি। এই মুহূর্তে 18 নম্বর ওয়ার্ডে যে 173 নম্বর বুথ রয়েছে, সেই বুথেরই অন্য চিত্র এই মুহূর্তে আমি দেখাবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে ঠুকলে শব্দ হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এটা একেবারে কনক্রিটের রাস্তা। কনক্রিটের রাস্তা কয়েক বছর আগেই নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই রাস্তার উপর পুনরায় আবার নতুন করে রাস্তা নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ উন্নয়নের উপর উন্নয়ন চাপিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। মনে হচ্ছে আবার এই ঢালাই রাস্তার উপর ঢালাই হবে। কনক্রিট রাস্তা? হ্যাঁ, কনক্রিট রাস্তা অবশ্যই। তাহলে আরো কেন করা হচ্ছে এই রাস্তা, একই রাস্তাকে আবার কেন করা হচ্ছে সেটা তো এখন নেতারাই জানবে কেন করা হচ্ছে। উন্নয়নের উপরে উন্নয়ন কেন হচ্ছে? আরে উন্নয়নের উপরে উন্নয়ন হচ্ছে। ঢালাই হয়েছে কয়েক বছর আগে, তার জন্য আবার এটাকে নতুন করে ঢালাই করছে। আর বাকি গলিগুলো এখনো পর্যন্ত ঢালাই হয়নি, সেদিকে কোনো নজর নেই। এখন বলছে, ওনারা বলছেন যে না এটা স্যাংশন হয়েছে। স্যাংশন তো এটা তো আগেও হয়েছিল। ঢালাই রাস্তার উপর ঢালাই রাস্তা না করে যে রাস্তাগুলো ঢালাই হয়নি, ধরুন এই পাশেরটা, এইদিকে আরও 2-3টে গলি আছে, ওইগুলো ঢালাই হোক। পরবর্তীকালে এটা যখন হবে তখন এটা আবার ঢালাই হবে, অসুবিধা কী আছে? এটা তো ঢালাই রাস্তা আছে। দুবার ঢালাই না, এটা হয়তো অনেক আগে কোনো সময় ঢালাই ছিল, খুব অল্প সময়। আর এটা তো আমি করিনি, এটা পাড়ায় সমাধানে ওরা এসেছিলো, ওরা ফেলেছে, জনগণের আবেদন ছিল, সেই মতো কাজ হচ্ছে। এখানে তো কাউন্সিলর বা কারো মতামত নিয়ে তো হয়নি। এটা পাড়ার যে অভিযোগ, পাড়ার লোকের যে অভিযোগ করেছিল তাই পাশাপাশি একাধিক রাস্তারও বেহাল অবস্থা আছে। এটা তো আস্তে আস্তে হবে। মানুষের জনগণের টাকাকে নয়ছয় করছে তৃণমূল সরকার। যে রাস্তাগুলো প্রকৃতপক্ষেই বেহাল অবস্থা প্রত্যেকটা ওয়ার্ডে, সেই রাস্তাগুলো আজও পর্যন্ত তৈরি করা হয়নি। কাটমানি খাওয়ার জন্য এই 18 নম্বর ওয়ার্ডে একটি ঢালাই রাস্তার উপরে আবার একটা নতুন করে রাস্তা করা হচ্ছে। এই কাটমানি সরকার আর বেশি দিন নয়। কবে দুর্নীতি বন্ধ হবে, কবে এলাকার মানুষ পরিষেবা পাবে, সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছাবে, সেদিকেই নজর রাখবো আমরা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।